নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আমাদের যে ডেসক্রিপটিভ ম্যাথের সিরিজটি শুরু করেছিলাম তার চতুর্থ প্র্যাকটিস সেট অর্থাৎ 4 নম্বর প্র্যাকটিস সেট আমরা নিয়ে এসেছি। এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে যে ডেসক্রিপটিভ ম্যাথ আছে সেগুলোতে যথেষ্ট সাহায্য করবে। প্রত্যেকটি অঙ্কের সলিউশন শুরু হওয়ার আগে তোমরা অঙ্কটি পজ করে সলভ করার চেষ্টা করবে এবং ভিডিও শেষ হয়ে গেলে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে সেগুলো একবার চেক করে নেবে। আমরা প্রত্যেকটা অঙ্কের একটা রাফ স্কেচ করে দিয়েছি, রাফ সলিউশন করে দিয়েছি। পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে তোমরা জানো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 5 নম্বর করে থাকে। তোমরা অঙ্ক করার সময় ডেসক্রিপটিভ প্যাটার্নে প্রত্যেকটা স্টেপকে ভালোভাবে দেখিয়ে প্রত্যেকটা লেখা ভালোভাবে লিখে অঙ্কগুলো করবে, কোনো রকম স্টেপ জাম্প না করে, তারপরেই কিন্তু তোমরা পূর্ণ 5 নম্বর পাবে। তাহলে চলো আজকে আমরা আমাদের প্রথম অঙ্ক শুরু করি। দেখো, in an election between two candidates, 64% of the voter cast their votes, out of which 4% of the votes were declared invalid. অর্থাৎ কোনো একটা ইলেকশনে দুটো ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশনে 64% ভোট দিয়েছেন যারা ভোটার আছেন, যাদের মধ্যে 4% ভোট ইনভ্যালিড বলে গণ্য হয়েছে। এ ক্যান্ডিডেট গট 12,288 ভোট, which were 64% of the total valid votes. Find the total number of votes enrolled in that election. আমাদেরকে বের করতে হবে মোট ভোট কত সেটা। তাহলে দেখো, আমরা মনে করি মোট ভোটার হচ্ছে 100x, ঠিক আছে, মনে করি টোটাল ভোটার হচ্ছে 100x। এর মধ্যে 64% ভোট দিয়েছে, ঠিক আছে, 64% হচ্ছে ভোট দিয়েছে। তাহলে 100x এর মধ্যে 64% মানে 64x, এটা হচ্ছে ভোট পোল্ড, ঠিক আছে, এই ভোটটা হচ্ছে পড়েছে, যার মধ্যে 4% হচ্ছে ইনভ্যালিড, 4% ইনভ্যালিড। তাহলে তাহলে ভ্যালিড ভোট কত পড়ে রইল? 64x মাইনাস 64x ইন্টু 4/100, ঠিক আছে। তাহলে দেখো, 4 25 100, 4 6 24, বা এইভাবে না করে যদি আমরা এভাবে করি যে 64x মাইনাস 64x ইন্টু 0.04, এভাবে যদি করি দেখো, তাহলে 64x মাইনাস 4 4 16 6 থেকে 4 6 24 আর একটা 25, 2.56x। তাহলে কত পাবো আমরা? সেক্ষেত্রে পাবো 61.44x, ঠিক আছে, 61.44x। এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালিড ভোট। তাহলে আমরা দেখলাম আমাদের 100x হচ্ছে মোট ভোটার, যার মধ্যে 64% ভোট পড়েছে, এবং এই 64x এর মধ্যে 4% হচ্ছে ইনভ্যালিড। তাহলে ভ্যালিড ভোট আমরা পেলাম 64x মাইনাস যে 4% বাদ হয়েছে সেটা নিয়ে 61.44x, এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালিড ভোট। এখন দেখো, একটা ক্যান্ডিডেট বলছে 12,288 ভোট পেয়েছে, যেটা হচ্ছে ওই ভ্যালিড ভোটের ভোটস হুইচ আর 64% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট। যে ভ্যালিড ভোটটা আছে অর্থাৎ 61.44x, এর হচ্ছে 64%, এর হচ্ছে 64%, এটাই হচ্ছে এই 12,288, 12,288, এটা হচ্ছে আমাদের শর্তে। তাহলে দেখো 61.44x ইন্টু 64/100, আমরা সমস্তটাকে ওই পারে নিয়ে যাব। দেখো, এটা সমান হচ্ছে 12,288, বা এক্স সমান 12,288 ইন্টু 100/64 ইন্টু 100/6144, ঠিক আছে।
দেখো 4 দিয়ে কাটি, 4 16 64, 4 25 100, 4 4 16, 4 25 100, 4 3 12, 0, 4 7 28, 4 2 8। এটাকেও 4 দিয়ে কাটবো, 4 1 4, 4 5 20, 4 3 12, 4 6 24, 4 7 28, 4 6 24, 4 8 32। এটাকে আবার 4 দিয়ে কাটবো, দেখো 4 3 12, 3, 4 7, 4 8 32, 4 4 16, 4 1 4, 4 9 36, 4 2 8। ঠিক আছে, এটাকে আবার 4 দিয়ে কাটা যাবে, 4 1 4 9 36, 4 6 24, 4 4 16, 4 8 32, 48 2 96। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে একটা 25 আছে, এখানে একটা 25 আছে, অর্থাৎ 625 বাই 2, 625 বাই 2, এটা হচ্ছে এক্স, 100, এটা হচ্ছে এক্স এর মান। এখন অতএব 100x আমাদেরকে কি বের করতে হবে? টোটাল নাম্বার অফ ভোটার্স, টোটাল নাম্বার অফ ভোটস এনরোলড, অর্থাৎ নির্বাচনে নথিভুক্ত মোট ভোটার, যেটা আমরা ধরে নিয়েছি এখানে 100x। ঠিক আছে, তাহলে 100x সমান কত হবে? 100 ইন্টু 625 বাই 2, 2 50 100, 5 5 25 5, হাতে থেকে 2, 5 2 10, 7 2 12, 2 হাতে থেকে 1, 5 30 আর 31, 3 1 2 5 0। এটা হচ্ছে আমাদের টোটাল ভোটস এনরোলড। ঠিক আছে, এই সংখ্যাটা হচ্ছে আমাদের মোট ভোটার। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম। নেক্সট আমরা অঙ্কে যাই। দেখো, দ্য ডায়ামিটার অফ এ স্ফেয়ার ইজ ইনক্রিজড বাই 30%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস ভলিউম? একটা গোলকের ব্যাস 30% বৃদ্ধি পায়, এর আয়তন কত শতাংশ বৃদ্ধি পায়? এখন দেখো, আমরা জানি গোলকের যদি ব্যাসার্ধ আর হয়, সেক্ষেত্রে গোলকের আয়তন হয়, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এটা হচ্ছে গোলকের আয়তন। এখন দেখো, ধরে নিচ্ছি যে গোলকের ব্যাস হচ্ছে 2r, ধরে নিচ্ছি গোলকের ব্যাস হচ্ছে 2r, তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধ আর। এখন এই 2r যদি 30% বৃদ্ধি পায় তাহলে কত হবে? 2r প্লাস 2r ইন্টু 30/100, 2 5 10, তার মানে হয়ে গেল কত? 2r প্লাস 3r/5। ঠিক আছে, তাহলে 10r প্লাস 3r/5 সমান 13r/5। ওকে, 13r/5। তাহলে ব্যাস ব্যাস প্রথমে দেখো, এখানে ব্যাস ছিল 2r, ব্যাসার্ধ ছিল r, এখন বেড়ে ব্যাস হলো 13r/5, তাহলে নিশ্চয়ই রেডিয়াস কত হবে? আর কত হবে? রেডিয়াস আর থেকে কত হয়ে যাবে? আর নিউ কত হয়ে যাবে? 13r/5 ইন্টু হাফ, অর্থাৎ 13r/10। এটা হয়ে গেল ব্যাসার্ধ। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে ব্যাসার্ধ ছিল আর, পরে হলো 13r/10। তাহলে প্রথমে আমাদের যে V1 আয়তন কত ছিল? 4/3 পাই আর কিউব। V2 কত হলো? 4/3 পাই আর কিউব ইন্টু 13/10 তার হোল কিউব। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এটাই জিজ্ঞাসা করেছে যে আয়তন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে আয়তন বৃদ্ধি কত পেয়েছে? V2 মাইনাস V1 বাই V1 ইন্টু 100%, এটা হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ। তাহলে সেটা কত? দেখো, যদি 4/3 পাই আর কিউব কমন নিই তাহলে কত হবে? 13/10 তার হোল কিউব মাইনাস 1,
বাই 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব কেটে গেল। তাহলে 13 কিউব মাইনাস 10 কিউব বাই 10 কিউব মানে 1000, এটা ইন্টু 100 হতো, এটাও ইন্টু 100। ঠিক আছে, দেখো তাহলে 13 কিউব আমাদের কত হয়, 13 স্কোয়ার হয় 169, আর 13 কিউব দেখো 9 13 117, 7 হাতে থেকে 11, 13 6 78, 78 আর 11 হয় 89, 89 9 হাতে থেকে 8, 13 কে 13 8 21, তাহলে 2197, 2197 মাইনাস 1000 বাই 1000 ইন্টু 100, 100-এর দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য রইল, অর্থাৎ 1197 বাই 10, তাহলে 119.7%, এটা হচ্ছে উত্তর। 119.7% হচ্ছে ভলিউম বৃদ্ধি পাবে। ঠিক আছে, অর্থাৎ শেষে লিখব যে এর আয়তন কত শতাংশ বৃদ্ধি পায়, না 119.7% বৃদ্ধি পাবে। ওকে, 119.7% হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাই, দেখো নেক্সট অঙ্কে আমরা চলে যাই, দেখো এ শপকিপার বট 60 pencils at a rate of 4 for 15 and another 60 pencils at a rate of 2 for 3. He mixed all the pencils and sold them at a rate of 3 for 4. Find his gain or loss percentage. অর্থাৎ একজন দোকানদার সে 60টা পেন্সিল কিনেছে, 60টা পেন্সিল কিনেছে কত রেটে, না 4 টাকা, 4টে পেন্সিল 15 টাকা রেট, এটা হচ্ছে পিস আর এটা হচ্ছে রেট। ঠিক আছে, 4টে পেন্সিল কিনেছে 15 টাকায়, তাহলে একটা পেন্সিলের তার দাম কত পড়েছে, কেনা মূল্য কত পড়েছে, ক্রস প্রাইস 15/4 টাকা। ঠিক আছে, তাহলে 60টা পেন্সিলের দাম কত পড়েছে, 15/4 ইন্টু 60, 4 15 60, অর্থাৎ 225 টাকা। এটা হচ্ছে 60টা পেন্সিলের ক্রয় মূল্য। ঠিক আছে, এবার দেখো আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, অ্যানাদার 60 পেন্সিলস অ্যাট এ রেট অফ 2 for 3। ঠিক আছে, অর্থাৎ দুটো পেন্সিল কিনেছে, দুটি 3 টাকা দরে, রেট অফ 2 for 3, অর্থাৎ দুটো পেন্সিল কিনেছে 3 টাকায়। ঠিক আছে, দুটো পেন্সিল কিনেছে 3 টাকায়, তাহলে একটা পেন্সিল কিনেছে 3/2 টাকায়, এবং 60টা পেন্সিল কিনেছে 3/2 ইন্টু 60, অর্থাৎ 2 30 60, 90 টাকায়। ওকে, 90 টাকায় হচ্ছে কিনেছে 60টা পেন্সিল। এবার দেখো তাহলে এবার কি বলছে যে ফাইন্ড হিজ গেন, হি মিক্সড অল দ্য পেন্সিলস অ্যান্ড সোল্ড দেম অ্যাট এ রেট অফ 3 4। আচ্ছা, এর তাহলে আমাদের মোট এক্ষেত্রে টোটাল টোটাল সিপি কত হলো, 225 প্লাস 90, 5 9 2 11 হাতে থাকে 1, 2 আর 1 3। ঠিক আছে, 315 টাকা, এটা টোটাল সিপি। আর বিক্রি করেছে, দেখো বিক্রি যখন করেছে এই 120টা পেন্সিল মিক্সড করে, তখন কি করেছে, অ্যাট এ রেট অফ 3 for 4,
অ্যাট এ রেট অফ 3 for 4, অর্থাৎ তিনটে পেন্সিলের দাম 4 টাকা। একটা পেন্সিলের দাম কত? 4/3 টাকা। তাহলে 120টা পেন্সিলের এটা হচ্ছে এসপি, এগুলো হচ্ছে এসপি, ঠিক আছে। এটা হচ্ছে পিস। 120টা পেন্সিলের দাম 4/3 ইন্টু 120, অর্থাৎ 160 টাকা। এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে এসপি। এখন দেখো টোটাল সিপি হয়েছে 315 টাকা, টোটাল এসপি হচ্ছে 120 টাকা। তাহলে নিশ্চয়ই তার লস হয়েছে। কত লস হয়েছে দেখো, 315 মাইনাস 160 সমান হচ্ছে 5, 5, 1, অর্থাৎ 155 টাকা তার লস হয়েছে। তাহলে লস পার্সেন্টেজ কত? 155 বাই 315 ইন্টু 100, 5 3 15, 5 1 5, 5 6 30, 5 3 15, 3100 বাই 63, ঠিক আছে। তাহলে দেখো 3163, 5 দিয়ে যদি কাটি 5-এ হবে না, 4 4 3 12 দিয়ে হাতে 1, 4 6 24 আর 1 25, 8 6 5 0। এবার দেখো 9 দিয়ে যদি কাটি, 9 3 27 7, হাতে থাকে 2, 9 6 54 আর 2 56, 3 1 দশমিক দিলাম 0, 2 2 3 6, 2 6 12, 4, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 49.2% হচ্ছে তার লস হয়েছে, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি 49.2% লস হয়েছে। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, দ্য মার্ক প্রাইস অফ মাস্টার্ড অয়েল ইজ 10% মোর দ্যান ইটস কস্ট প্রাইস। At what percent less than the mark price should it be sold to have no profit, no loss? ঠিক আছে, মার্ক প্রাইস অফ এ মাস্টার্ড অয়েল ইজ 10% মোর দ্যান ইটস কস্ট প্রাইস। তাহলে আমরা ধরে নিই কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে মার্ক প্রাইস কত হবে? 10% মোর, মার্ক প্রাইস হবে 110, ঠিক আছে। এবার কি বলছে, অ্যাট হোয়াট পার্সেন্ট লেস দ্যান হি মার্কড প্রাইস শুড ইট বি সোল্ড টু হ্যাভ নো প্রফিট নো লস। আচ্ছা, নো প্রফিট নো লস কখন হবে? যখন আমরা সিপিতেই যখন বিক্রি করবো, অর্থাৎ 100 টাকাতেই যখন বিক্রি করব, তখন আমাদের লসও হবে না, লাভও হবে না, ঠিক আছে। তাহলে মার্ক প্রাইস, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, যে চিহ্নিত মূল্যের চেয়ে কত শতাংশ কম দামে বিক্রি করতে হবে, অর্থাৎ মার্ক প্রাইসের থেকে এটা কত কম, ঠিক আছে। তাহলে আমরা দেখি, দেখো মার্ক প্রাইসের থেকে সেলিং প্রাইস কতটা কম না, 110 মাইনাস 100 সমান হচ্ছে 10 টাকা কম। এই 10 টাকা কম কিসের উপরে? তাহলে পার্সেন্টেজ লেস আমি যদি বের করতে চাই, পার্সেন্টেজ লেস যদি বের করতে চাই, তাহলে দেখো এই 10 বাই মার্ক প্রাইসের উপর বের করছি, অর্থাৎ 10 বাই 110 ইন্টু 100, ওকে। তো দেখো সে 100 বাই 11, অর্থাৎ 9.11%, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ লেস দেন দ্য মার্ক প্রাইস শুড দ্য আইটেম বি সোল্ড সো দ্যাট দেয়ার ইজ নো প্রফিট অ্যান্ড নো লস। নেক্সট অঙ্কে আমরা যাই। দেখো, জোসেফ ডিপোজিটেড এ টোটাল অফ 50,500 in a bank in the names of his two daughters aged 15 years and 16 years in such a way that they would get equal amounts when they become 18 years old. If the bank gives 10% compound interest compounded annually, then what is the amount that Joseph had deposited in the name of his younger daughter? জোসেফ তার 15 বছর এবং 16 বছর বয়সী দুই মেয়ের নামে একটি ব্যাংকে মোট 52,500 এমনভাবে জমা করেছিলেন যে তারা 18 বছর বয়সে এসে সমান পরিমাণ পাবে।
যদি ব্যাংক 10% চক্রবৃদ্ধি সুদ দেয় তাহলে জোসেফ তার ছোট মেয়ের নামে যে টাকা জমা করেছিলেন সেটা কত? তাহলে দেখো আমাদের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে 52,500 টাকা। এবারে একটা মেয়ের বয়স 15 বছর আর একটা মেয়ের বয়স 16 বছর, এরা দুজনেই যখন 18 বছর বয়স হবে তখন অ্যামাউন্টটা যেন একই হয়, এটা এখানে শর্ত। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কত বছর সময় পাচ্ছি? টাকাটা খাটানো 3 বছর এবং এই ক্ষেত্রে পাচ্ছি 2 বছর। অ্যামাউন্ট would be equal. What is the amount Joseph had deposited in the name of his younger daughter? এটা বের করতে হবে। এখন দেখো আমরা তো জানি না কোন টাকাটা ইনভেস্ট করেছে। তাহলে দেখো P1 এই টাকাটা মনে করছি যে যে ইয়াঙ্গার ডটার তার নামে ইনভেস্ট করা আছে, এবং P2 এই টাকাটা হচ্ছে যেটা এল্ডার ডটার তার নামে ইনভেস্ট করা আছে। তাহলে P1 এই টাকাটা 1 প্লাস 10/100 ইন্টু কত বছর হবে? এটা 3 বছর খাটতে পারবে, ঠিক আছে? এই টাকাটা 3 বছর খাটতে পারবে এবং সেটা হবে ইকুয়াল অ্যামাউন্ট কখন হয়ে যাবে? দেখো এই P2 এই টাকাটা এল্ডার ডটারের নামে ইনভেস্ট করা আছে, এটাও হবে 1 প্লাস 10/100 ইন্টু এটা হচ্ছে 2 বছরের জন্য, ঠিক আছে? শর্তে হচ্ছে এই এটা হচ্ছে শর্ত। ওকে, আরেকবার অঙ্কটা পড়ো। দেখো জোসেফ ডিপোজিটেড a total of 52,500 in a bank in the names of his two daughters aged 15 years and 16 years in such a way that they would get equal amounts when they become 18 years old. If the bank gives 10% compound interest compound annually, then what is the amount of Joseph had deposited in the name of his younger daughter? তাহলে এটা আমরা পেলাম। এবার দেখো P1 বাই P2 এটা যদি করি তাহলে কি পাবো আমরা? 1 প্লাস 10/100 তার স্কোয়ার বাই 1 প্লাস 10/100 তার কিউব সমান কত পাবো? 1/1 প্লাস 10/100 এটা পেলাম, ঠিক আছে? এবার দেখো এটাকে যদি ভাঙে আমরা কত পাবো? 110/100, 100টা উপরে উঠে যাবে, তাহলে হলো 100/110। অর্থাৎ এটা যদি অনুপাত বের করি তখন কত পাবো? 10/11। অর্থাৎ P1 এবং P2 এই অনুপাতটা হচ্ছে 10:11। যদি P1 সমান 10x এবং P2 সমান 11x হয় তাহলে আমরা শর্তে এখানে কি পাচ্ছি? 10x প্লাস 11x অর্থাৎ 21x। 21x এটা হচ্ছে কার সমান? না 21x হচ্ছে এই 52,500 এর সমান। তাহলে x কত হবে? এখান থেকে x পাবো 52,500 বাই 21, ঠিক আছে? অর্থাৎ 2500। 21 কে এটা দিয়ে কাটলে 2500 হবে, 2500। x হচ্ছে 2500, ঠিক আছে? এবার আমরা কি বের করব? দ্য অ্যামাউন্ট দ্যাট জোসেফ হ্যাড ডিপোজিটেড ইন দ্য নেম অফ হিজ ইয়ঙ্গার ডটার। তাহলে ইয়ঙ্গার ডটারের নামে কত টাকা ইনভেস্ট করেছিল? 10x টাকা। তাহলে মোট ইয়ঙ্গার ডটারের নামে কত টাকা ইনভেস্ট হবে? তাহলে অ্যামাউন্ট ইয়ঙ্গার ডটার এটা যদি এরকম ভাবে লিখি 2500 ইন্টু 10 সমান হচ্ছে 25,000। এই টাকাটা ইয়ঙ্গার ডটারের নামে ইনভেস্ট করা ছিল, ঠিক আছে? নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো alloy A contains metals X and Y in the ratio of 5:2 while alloy B contains them in the ratio 3:4। তাহলে এটা হচ্ছে alloy A। alloy A এতে মেটাল X আর মেটাল Y এর রেশিও কত আছে? 5:2। আর এখানে আছে alloy B, এটাতে মেটাল X আর Y কত রেশিওতে আছে? 3:4। এবার কি বলছে? alloy C is prepared by mixing alloy A and B in the ratio 4:5। ঠিক আছে, 4:5 অনুপাতে alloy A কে এবং alloy B কে মিশিয়ে alloy C তৈরি করা হয়েছে এবং সেই alloy C তে X এর পার্সেন্টেজ কত আছে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে এখন দেখো
মনে করি এখানে লিখবে let 4p amount of alloy A will be mixed with 5p amount of alloy B to get the alloy C। ঠিক আছে, 4p অ্যামাউন্ট যেহেতু 5 অনুপাতে দুটো অ্যালয়কে মিক্সড করা হয়েছে, তাহলে 4p অ্যামাউন্ট অফ অ্যালয় A will be mixed with 5p amount of alloy B to get the alloy C। তাহলে দেখো এই 4p অ্যামাউন্টটাতে এক্স মেটালটা কত আছে, 5/7 ইন্টু 4p, ওকে, 20p/7। আর এই যে 5p অ্যামাউন্টটাতে মেটাল এক্স কত আছে, 3/7 ইন্টু 5p, দ্যাট ইজ 15p/7। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো অ্যালয় মিলে যে অ্যালয় সি তৈরি হচ্ছে, সেই অ্যালয় সিতে ইন অ্যালয় সি total amount of metal X কত হবে, দুটো অ্যামাউন্টে এই দুটো যেটা মিক্সড হচ্ছে অ্যালয় সি, সেটাতে টোটাল এক্স কত আছে, একটাতে আছে 20p/7 আর একটাতে আছে কত, 15p/7। তাহলে হচ্ছে 35p/7, অর্থাৎ 5p অ্যামাউন্ট হচ্ছে মেটাল এক্স। এখন দেখো আমাকে কি বলেছে, পার্সেন্টেজ অফ এক্স ইন অ্যালয় সি। তাহলে অ্যালয় সি এর মোট পরিমাণ কত, অ্যালয় সি এর মোট পরিমাণ আমি দেখেছি 4p অ্যামাউন্ট দিয়েছি এর এ মেটাল আর 5p অ্যামাউন্ট দিয়েছি বি মেটাল। তাহলে টোটাল মেটাল কত আছে, টোটাল মেটাল আছে 9p। ঠিক আছে, টোটাল মেটাল আছে 9p, তার মধ্যে এক্স কত আছে 5p। তাহলে পার্সেন্টেজ অফ এক্স মেটাল ইন অ্যালয় সি, সেটা কত, 9p মাইনাস 5p, না দাঁড়াও এটা মুছে দিই, তাহলে পার্সেন্টেজ অফ এক্স মেটাল ইন অ্যালয় সি হচ্ছে 5p/9p ইন্টু 100। ওকে, পি কেটে গেল, তাহলে 500/9 সমান হয়ে যাবে কত, 9×5 = 45, 9×5 = 45, 5×5=9%, 55.5%। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ এক্স ইন অ্যালয় সি। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। রাজা অ্যান্ড রকি টুগেদার ক্যান কমপ্লিট পেন্টিং ওয়ার্ক ইন 5 days। তো দেখো রাজা প্লাস রকি কত দিনে করে, 5 দিনে একটা পেন্টিং করতে পারে। টুগেদার দে স্টার্ট পেন্টিং বাট আফটার 2 days রকি ফেলস সিক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ক। তাহলে দেখো 5 দিনে করে এক অংশ, একদিনে কত করে, 1/5 অংশ, একদিনে করবে 1/5 অংশ। তাহলে দুদিনের কাজ করেছে, তাহলে দুদিনে কত করেছে, 2/5 অংশ। বাকি কত আছে, বাকি আছে 3/5 অংশ। এই 3/5 অংশ কে করেছে, রাজা। ইফ রাজা কমপ্লিটস দ্য রিমেনিং পেন্টিং ইন 4 days। তাহলে দেখো রাজা 4 দিনে করেছে 3/5 অংশটা, এই 3/5 অংশটা করেছে 4 দিনে। তাহলে রাজা একদিনে কত করেছে, নিশ্চয় আরো কম করেছে, 3/5 ইন্টু 1/4,
সমান কত করছে 3/20 অংশ। এটা হচ্ছে রাজার একদিনের কাজ। আর রাজা প্লাস রকির একদিনের কাজ কত? 1/5। ঠিক আছে, তাহলে রকি একদিনে কত করেছে? রকি একদিনে কত করতে পারে? এই 1/5 যেটা রাজা আর রকি একসঙ্গে করে মাইনাস রাজার একদিনের কাজ, 1/5 মাইনাস 3/20। তাহলে দেখো 4 - 3 সমান 1/20। এটা হচ্ছে রকি একদিনে পারে। ঠিক আছে, ইন ওয়ান ডে এটা রকি পারে 1/20। এবার বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ রকি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। রকি একদিনে কতটা কাজটা করতে পারবে, সেই দিন সংখ্যাটা কত হবে এটা বের করতে বলেছে। তাহলে দেখো রকি 1/20 অংশ করে একদিনে, তাহলে এক অংশ কত দিনে করবে? নিশ্চয়ই 20 দিনে। ঠিক আছে, এটাই হলো আমাদের উত্তর। নেক্সট দেখো, two cyclists X and Y start at the same time from place A and go towards place B at a speed of 6 km/h and 8 km/h respectively. Two cyclists X and Y start at the same time from place A to place B. X যাচ্ছে, two cyclists X and Y start at the same time from place A and go towards place B. ঠিক আছে, X আর Y দুটো সাইক্লিস্ট এক্স এবং ওয়াই একই সময়ে স্থান থেকে যাত্রা শুরু করে যথাক্রমে 6 কিমি/ঘন্টা এবং 8 কিমি/ঘন্টা বেগে বি এর দিকে যায়। তাহলে দেখো এক্স আর ওয়াই দুজনে একই স্থান থেকে যাত্রা শুরু করেছে, একই স্থান এ থেকে যাত্রা শুরু করেছে এবং বি এর দিকে যাচ্ছে। টু সাইক্লিস্ট এক্স অ্যান্ড ওয়াই স্টার্ট এট দ্য সেম টাইম ফ্রম প্লেস এ অ্যান্ড গো টুয়ার্ডস প্লেস বি অ্যাট এ স্পিড অফ 6 কিমি/h। এক্স যাচ্ছে কততে? 6 কিমি/h এবং ওয়াই যাচ্ছে কততে? না 8 কিমি/h। Despite stopping for 15 minutes during the journey, Y reaches 10 minutes earlier than X. ঠিক আছে, দেখো আমরা যদি A থেকে B এই ডিস্টেন্সটা D ধরে নিই, এই ডিস্টেন্সটা যদি D ধরে নিই তাহলে, এবং দুজনের গতিবেগও আমরা পেয়ে গেছি এবং আমরা জানি V সমান D/T অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা যদি টাইম জানতে চাই তাহলে কি করব? D/V, নিশ্চয়ই D/V হবে। তাহলে এক্ষেত্রে দেখো Y reaches 10 minutes earlier than X, তাহলে Y এর সময় কম লেগেছে, Y reaches 10 minutes earlier than X, অর্থাৎ Y এর ক্ষেত্রে যে টাইমটা সেটা কম লেগেছে আর X এর ক্ষেত্রে বেশি লেগেছে 10 মিনিট। X এর ক্ষেত্রে 10 মিনিট বেশি লেগেছে। ঠিক আছে, তাহলে T অফ X মাইনাস T অফ Y সমান হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, এবার যেহেতু এক্ষেত্রে কিলোমিটার/আওয়ার আছে আমরা এটাকে ঘন্টায় করে নেব। দেখো তাহলে শর্তে আমাদের কি হলো? Tx মাইনাস Ty সমান হচ্ছে 10 মিনিটটাকে ঘন্টায় করে নিলাম 10/60। এবার Txটাকে কি লিখতে পারি? দেখো D, যেহেতু টোটাল ডিস্টেন্স D ধরেছি এবং X এর ক্ষেত্রে যে গতিবেগ সেটা হচ্ছে 6 কিমি/h, তাহলে D/6 লিখলাম। আর Ty এর ক্ষেত্রে সময়টা দেখো D/8, এই সময়টা T এর ক্ষেত্রে Y এর ক্ষেত্রে লেগেছে, আবার Y এর ক্ষেত্রে কি হয়েছে? 10 মিনিট এক্সট্রা লেগেছে, 15 মিনিট Y দাঁড়িয়েছিল ডেসপাইট স্টপিং ফর 15 মিনিটস ডিউরিং দ্য জার্নি। তাহলে Y এর ক্ষেত্রে আরো 15 মিনিট বেশি লেগেছে। তাহলে এই 15টাকে যদি আমি ঘন্টায় করে নিই 15/16 হয়ে গেল, 15/60। এই সময়টা হচ্ছে 10/60। এবার আমরা সলভ করব। D/6 মাইনাস D/8 মাইনাস 15/60 সমান 1/6। এবারে দেখো এটা লসাগু করলে হবে 24, 4D মাইনাস 3D ইকুয়ালস 1/6, 15/60 এটা হয়ে যাবে 1/4।
d/24 সমান 10/24। 24 কেটে গেল, d সমান হচ্ছে 10। তাহলে দেখো আমাদের যে টোটাল ডিস্টেন্স a টু b, total distance between A and B will be 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। নেক্সট অঙ্কে চলে যাই। এটা সিম্পলিফিকেশন আছে, দেখো এক্ষেত্রে 4 টু দি পাওয়ার a প্লাস 4 মাইনাস 5 ইন্টু 4 টু দি পাওয়ার a প্লাস 2 বাই 15 ইন্টু 4 টু দি পাওয়ার a মাইনাস 2 স্কোয়ার ইন্টু 4 টু দি পাওয়ার a। এখন দেখো এই যে উপরের পাওয়ারগুলো, এগুলোকে আমরা ভেঙে নেব। 4 টু দি পাওয়ার a প্লাস 4 এটাকে ভাঙতে পারি 4 টু দি পাওয়ার a ইন্টু 4 টু দি পাওয়ার 4। তোমরা জানো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। মাইনাস 5 ইন্টু 4 টু দি পাওয়ার a ইন্টু 4 স্কোয়ার। নিচে যেটা আছে সেটাই লিখে দিলাম, 15 ইন্টু 4 টু দি পাওয়ার a মাইনাস 2 স্কোয়ার ইন্টু 4 টু দি পাওয়ার a। এখন উপরে নিচে এই 4 টু দি পাওয়ার এটাকে কমন নেব, দেখো তাহলে কত হবে 4 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 4 স্কোয়ার বাই 15 মাইনাস 2 স্কোয়ার। 4 টু দি পাওয়ার a 4 টু দি পাওয়ার a কেটে যাবে। তাহলে দেখো 64 ইন্টু 4, তোমরা জানো 4 কিউ 64 হয়, মাইনাস 5 ইন্টু 16 80 বাই 15 মাইনাস 4। তাহলে কত হবে এটা 4 4 16 6 হাতে থেকে 4 4 24 আর 25 মাইনাস 80 বাই 11। তাহলে 6 7 1 11, 11 1 11, 11 6 63, 16 হলো অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। এটাও একটা সিম্পলিফিকেশন আছে, 98 তার স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার প্লাস 96 স্কোয়ার মাইনাস 95 তার স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 12 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার। এখন দেখো এই যে সংখ্যা সিরিজটা, এটাকে আমরা একটু ভেঙে নেব। ঠিক আছে, দেখো 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে যদি ভেঙে নিই তাহলে কত হবে 98 প্লাস 97 ইন্টু 98 মাইনাস 97 প্লাস এর পরেরটাকেও যদি ভেঙে নিই 96 প্লাস 95 ইন্টু 96 মাইনাস 95 প্লাস ডট 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 প্লাস 12 প্লাস 11 ইন্টু 12 মাইনাস 11। দেখো 7 8 15 5 হাতে থেকে 1, 9 9 18 1 19, 195 ইন্টু 1 প্লাস 9 6 5 6 11 1 হাতে থেকে 1, 9 9 18 1 19 ইন্টু 1 প্লাস এ হয়ে যাবে। শেষে কি হবে 12 11 23 ইন্টু 1, অর্থাৎ এই মাইনাস টার্মটা থেকে আমরা সবসময় 1 পাবো। তাহলে সিরিজটা কীরকম হচ্ছে 195 প্লাস 191 প্লাস 4 কমে এখানে হবে 187 প্লাস ডট 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 23। ঠিক আছে, এটা একটা এমন সিরিজ যেটা এরিথমেটিক প্রোগ্রেশন অর্থাৎ সমান্তর প্রগতিতে আছে, দেখো যার প্রতিটা ডিফারেন্স হচ্ছে 4 করে ডিফারেন্স। ঠিক আছে, প্রত্যেকটাতে 4 করে ডিফারেন্স। তাহলে আমরা দেখেছি যে এরকম কোনো যখন সিরিজ থাকে তখন সেই সিরিজের যে যোগফল এস, যদি এন সংখ্যক পদ থাকে এস এন সমান কত হয় n/2 ইন্টু এ প্লাস এল, যেখানে এ হচ্ছে ফার্স্ট পদ এবং এল হচ্ছে শেষ পদ। ঠিক আছে, এটা হচ্ছে সাম এ ধরনের সিরিজের ক্ষেত্রে যারা সমান্তর প্রগতিতে থাকবে। সমান্তর প্রগতি মানে একই ধরনের ডিফারেন্স যখন থাকবে, যোগ আকারে যখন থাকবে, যে n তম পদ আর n+1 তম পদ এদের মধ্যে ডিফারেন্স যখন একই রকম থাকবে তখনই সেটা হয়ে যাবে সমান্তর প্রগতিতে। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের এ জানা আছে, এল জানা আছে, কিন্তু এনটা জানা নেই, অর্থাৎ কত সংখ্যক পদ আছে এটা জানা নেই।
এবার এই n সংখ্যক পদ যদি কোনো সমান্তর প্রগতিতে থাকে, এই nটা বের করারও একটা সূত্র আছে। সেই সূত্রটা দেখো, তোমরা দেখে নাও। সেই সূত্রটা হচ্ছে an অর্থাৎ n তম পদ মাইনাস a1 অর্থাৎ যে ফার্স্ট পদ সিরিজের, ঠিক আছে, ফার্স্ট পদ এবং n তম পদ মাইনাস ডিফারেন্স প্লাস 1, ঠিক আছে। তাহলে দেখো শেষতম পদ আমি যদি 195কে ধরি, 195 মাইনাস প্রথম পদ যদি 23কে ধরি, 23, আর ডি হচ্ছে ডিফারেন্স হচ্ছে 4 প্লাস 1, তাহলে দেখো এটা করলে হয় 172, 1/4 প্লাস 1, তাহলে এটা হবে 4 4 16, 4 3 12 প্লাস 1 44, অর্থাৎ মোট 44টা পদ আছে এখানে, মোট 44টা পদ আছে। তাহলে যোগফল কত হবে দেখো, 44/2 ইন্টু 195 প্লাস 23 সমান 22 ইন্টু 5 আর 3 8, 9 2 11টা, খাতা থেকে 1, 2 আর 1 3, 218, 1 আর 1 2 হবে 218, ঠিক আছে। 22 ইন্টু 218, এটা গুণ করে দেখবে এরকম একটা সংখ্যা আসবে, 4 7 9 6, এরকম একটা সংখ্যা আসবে। তাহলে আমরা করে ফেললাম 4 নম্বর সিরিজ, প্র্যাকটিস সেট করে ফেললাম। নেক্সট পরবর্তীতে আরও অনেক প্র্যাকটিস সেট আসবে, তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো এবং চ্যানেলটি ফলো করো। আরও অন্যান্য অনেক টপিকস নিয়ে ভিডিও আসছে। ইতিমধ্যেই আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, সেগুলোও তোমরা গিয়ে দেখতে পারো। এবং আরও অনেক অঙ্কের প্র্যাকটিস সেটও আসবে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।